ভাই আপনাদের সহকর্মী, হ্যাঁ, এই যে এখানে দুজন বাংলাদেশি আছে ভাই, মাস্ক খুলে না, সেদিন চেহারা দেখেন। এরা দুইজন বাংলাদেশি আছে। আপনার ভিয়েতনামে 2 বছর থাকেন না? আচ্ছা, এদের ডিটেলস নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো। আপাতত আমি আমার কাজ করি। তো এটা হচ্ছে আমার নতুন ব্রাঞ্চ। এটা এখনো ডেকোরেশন করতে পারি নাই, মানে বেশি ভালো করে করতে পারি নাই, মানে হালকা পাতলা করছি। তো আমরা জাস্ট ওই সিগন্যালটা নামাইছি। আর ওই যে ওইখানে একটা মেয়ে বসে রয়েছে, ও আমার স্টুডেন্ট ছিল, এখন মেয়ে নিয়ে আসছে। আর এইখানে একটা মেয়ে আছে, এ হইছে আমাদের স্টাফ, অ্যাসিস্ট্যান্ট টিচার। ট্রাই সে হাই। ওকে, এটা হইছে, আর এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্ট। শি ক্যান স্পিক রাইট। আসলে আমাদের ক্লাসগুলো হইছে আপনার এই উপরের তলাতে, কারণ এটা যেহেতু আমরা নতুন ওপেন করছি, এখনো ডেকোরেশন করতে পারিনি ওরকম ভাবে, এই কারণে আপাতত নিচে শিখাইতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভিডিও করতেছি, মানে এটা নিয়ে অনেক দিন চিন্তা ভাবনা করছিলাম যে আসলে এই ব্যাপারটা শেয়ার করবো নাকি। যে অনেক বাংলাদেশি দেখলাম যে আমার পেজে মেসেজ দিল যে ওয়ার্ক পারমিট কিভাবে করা যায়, বা যে কি কি কাজ করা যায়, কি এগুলো নিয়ে এই বিষয়টা। তো আমি আমার এই আগের যে ভিডিওগুলো আছে এগুলোতে আমি বলছিলাম যে ভিয়েতনামে আসলে ওরকম হয়ই না। তবে যেটা হয়, একটা জিনিস করা যায়, যেটা আমি আজকে শেয়ার করব। যে বাংলাদেশে এখন খুব ইয়াং জেনারেশন আছে, যে ইয়াং বলতে 20 বছর অথবা 30 বছর, এরকম একটা জেনারেশন আছে যারা মানে দেখা যেতে পড়ালেখা ভালোই করছে। আবার দেখা যায় টুকটাক ইংলিশ বলতে পারে। যে এখন এখন বাংলাদেশের এমন একটা পর্যায়ে হয়ে গেছে যে বাংলাদেশের মানুষ এখন অনেক ভালো ইংলিশ বলতে পারে। তো আমি একটা মানে প্ল্যান করছি, প্ল্যানটা হয়েছে এরকম, আপনাদের সাথে শেয়ার করি। প্ল্যানটা হয়েছে এরকম যে এইখানে যারা ট্যুরিস্ট ভিসায় আসে অথবা যারা এজেন্টের মাধ্যমে আসে, আসার পরে মানে বলে এক কথা, এখানে আসার পরে কইরা দেয় একটা, বাচ্চা হয় আর একটা। তো এইসব কাজগুলোর কারণে বাংলাদেশের সম্মানটাও ক্ষুণ্ণ হয়। কারণ বাংলাদেশ যেভাবে ডেভেলপ করতেছে, হ্যাঁ, আমরা আসলে বাংলাদেশ হিসাবে এটা চাই না যে অন্য একটা দেশে বাংলাদেশের সুনামটা নষ্ট হোক। কারণ এখন ভিয়েতনামের যে একটা পরিবেশ, এটা এখন মানে এই কিছু এজেন্টের কারণে দেখা যায় সুনামটা নষ্ট হয়ে গেছে, খুব একটা খারাপ অবস্থা। তো এখন বাংলাদেশি বলতে একটু শরম লাগে। তো আমি চাইতেছি এরকম যে যাদের যোগ্যতা আছে, যে আমি যে বলছি না যে আপনারা যদি জিজ্ঞেস করে আপনি ব্যাংকে কাজ করতে পারবেন, বলে যে না। ড্রাইভিং করতে পারবেন, বলে যে না। কি পারবেন? কয় ভাই যেটা দিব এটাই করে, এটাই করতে পারবো। তো মানে ওই ওই যে লোকগুলো আছে যারা মনে করে যে যে কোনো কাজ দিলে এটা করতে পারবো, তো এদের যোগ্যতা অনুযায়ী তো স্যালারি ওরকম, ঠিক না? আপনি যদি ব্যাংকে চাকরি করতে না পারেন, তো আপনার স্যালারি কে দিব? তো ওই ক্ষেত্রে আমি ভালো স্যালারিতে যে একটা মানে প্ল্যান করছি, প্ল্যানটা হচ্ছে এরকম যে বাংলাদেশে যারা ভালো একটু ইংলিশ বলতে পারে বা ইংলিশের ভালো চর্চা আছে, তাদেরকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে মানে আমার তরফ থেকে আমি একটা প্ল্যান করছি যে মানে ওদেরকে ওয়ার্ক পারমিট দিয়ে ভিয়েতনামে আনা যায়। এটার জন্য কোনো এজেন্ট লাগে না, কোনো দালাল লাগে না, কোনো কিছু লাগে না। এটা ওই কোম্পানি সবকিছু করে দিব। আর এদের বাড়তি কোনো টাকা খরচ করা লাগবে না। যে আছে না যে আপনারা বলতে পারেন যে ভাই তা আপনি এটা করতেছেন, আপনার লাভ কি? আমার আসলে কোনো লাভ নেই। আমার একটাই লাভ, যেন আমি বুক ফোলায় বলতে পারি যে আমি বাংলাদেশি, যে ভিয়েতনামে আমরা ইংলিশ শিখাই, বা আমাদের একটা ইংলিশ সেন্টার আছে, বা আমরা মূর্খ না, মানে এরকম একটা কিছু। মূর্খ তো কোনো দেশের মানুষই হয় না, তারপরে মূর্খর মতো কাজ করে। তো এখন যে প্ল্যানটা হচ্ছে এরকম যে আমি আমি অনেক দেশের মানুষের ট্রেন করছি। যে আমি একটা বাংলাদেশি হিসাবে আমি তো নিজে ইংলিশ পারি না, নিজে তো ইংলিশ পারি না। তবে আমার যে ভালো দিকটা আছে, ভালো দিকটা হচ্ছে আমি ইংল্যান্ডের যে ব্রিটিশ নাগরিক আছে, ওনারে আমি ট্রেন করছিলাম টিচার হওয়ার জন্য। উনি ইংলিশ বলতে পারে, ও ইংলিশ ওনার মানে মাতৃভাষা, কিন্তু একটা মানুষের ইংলিশ শিখানোর ট্রেন্ড মানে নলেজটা ওনার মধ্যে নাই। তো আমার যে ক্লাব আছে, ক্লাবে আপনার ইংল্যান্ডের একটা লোক ছিল, আবার নাইজেরিয়ান লোক ছিল, তারপরে ফিলিপিনো মানে হাফ চাইনিজ ফিলিপিনো, এরকম একটা লোক ছিল। তো ওই আমি পিকচার গুলা কালেক্ট করে রাখছি, মানে এখন আমি গিম্বল দিয়ে রেকর্ড করতেছি, তো ওই কারণে দেখাইতে পারতেছি না। যে মানে আমি এটা আপনাদেরকে দেখাবো, আমার গ্রুপের ছবিটা দেখাবো। তা আমি যদি একটা ইংল্যান্ডের নাগরিক আমি যদি একটা ব্রিটিশ নাগরিককে যদি ট্রেন করতে পারি, নাইজেরিয়ান একটা নাগরিককে যদি ট্রেন করতে পারি, তো বাংলাদেশিদেরকে কি কারণে পারবো না? ঠিক না? তো এখন এই ক্ষেত্রে আমি যেটা মানে চিন্তা করলাম যে বাংলাদেশের যারা ইংলিশের সাথে মানে ইনভলভ আছে,
তাদেরকে নিয়ে আমি অনলাইনে একটা ট্রেন করাইলাম। হ্যাঁ? আমি এটার জন্য এখনো চার্জ ফ্রি করামো নাকি চার্জ দিমু এগুলো আসলে চিন্তা করি নাই। আমার চিন্তা ফ্রি করামো এরকম একটা চিন্তা আছে, কিন্তু বাংলাদেশের মানুষের অবস্থা তো বুঝেনি, ফ্রি হইলে তো আবার বেশি মানে ঝামেলা করে, যে মানে এই মনে করে মামার বাড়ির মতো আজকে এলাম কালকে এলাম না, যে মানে যারা সিরিয়াসলি, যারা মনে করে যে হ্যাঁ ঠিক আছে ভাই আমি ইংলিশটা বলতে পারি, কিভাবে শেখানো লাগে, কারণ এটার কয়েকটা ধাপ আছে। হ্যাঁ, বললে তো আর হয় না। তো ওই ধাপগুলা একটু সহ্য লাগে, মানে আপনি একটু ধৈর্য সহকারে যদি শিখেন, ধৈর্য সহকারে যদি একটু মনোযোগ দেন। তো আমি আপনি ভিয়েতনামে আপনার 1.5 থেকে 2 লাখ টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন, কারণ এরা আপনার স্যালারি দিব আওয়ার বেস। হ্যাঁ, পার আওয়ারে দেখা যায় আমেরিকানরা বেশি পায়, যারা নেটিভ স্পিকার আছে এরা বেশি পায়। ইন্ডিয়ান, বাংলাদেশি, ফিলিপিনো একটু কম পায়, কম পাইলেও তারপর $15 নিচে পড়ে না। তো $15 যদি হয়, এখন বাংলাদেশের ডলারের যে অবস্থা, মানে এভারেজে 1500-1400 টাকার মতো ঘন্টাতে আসতে আছে। তো এরকম একটা ব্যাপার হয়েছে। তো এটার জন্য আমি আপনাদের হেল্প করবো ট্রেন করার জন্য, করার পরে আমি যে এখানে অনেক ইংলিশ সেন্টার আছে, মানে বাংলাদেশের 4 দোকানের মতো অনেক ইংলিশ সেন্টার আছে, মানে বলার মতো না। তো ওদের সাথে আমি কথা বললে আমি ইন্টারভিউর ব্যবস্থা করায় দিব। তো ইন্টারভিউ ব্যবস্থা করায় দিলে, ইন্টারভিউতে যদি আপনারা টিকেন, মানে আপনার যদি আপনারা ফেল করেন, তো এটা তো আর আমার দোষ না। হ্যাঁ, আপনারা যদি ইন্টারভিউতে টিকেন, তো স্পন্সর করব ওরা, ভিসার জন্য স্পন্সর করব ওরা, ওয়ার্ক পারমিটের জন্য সবকিছু ওরা করব। আপনারা জাস্ট এই আপনার প্লেনের টিকিটের ভাড়াগুলো খরচ, এটা তো আর ওরা দিব না, এটা মানে আপনারটা আপনি দিবেন, কিন্তু ভিসার ব্যাপারটা সব ওরা দেখবো, এটা যদি আপনাদের কোনো বাড়তি টাকা দেওয়া লাগবে না। তো এখন আমি আমার আমার যে এক্সপিরিয়েন্স, আমি যেহেতু কোনো এজেন্ট বা কোনো দালালের মাধ্যমে এখানে থাকি না, বাঁচে আসি নাই, তো আমার হিসাবে যেটা বলে যে যদি ইংলিশ সেন্টার থেকে বা কোম্পানি স্পন্সর থেকে যদি এটা করা যায়, তো একটা বাংলাদেশের বিমান ভাড়া সম্ভবত 60,000 65,000, বা ডিপেন্ড করে। আমি 3,000 টাকা দিয়ে ভিয়েতনাম থেকে বাংলাদেশে গেছি একবার, মানে এখন তো করোনার পরে এখন একটু খরচ বেশি। তো ওই ক্ষেত্রে বিমান ভাড়াটা আপনারা দিবেন, ওটা আপনারা ওই ইংলিশ সেন্টারে বলেই দিব। হুম। তো এটার জন্য আপনার স্পিকিং লেভেলটা, তারপর লিসেনিং লেভেলটা খুবই স্ট্রংলি থাকা লাগবে। আপনার গ্রামারের জন্য ভালো একটা নলেজ থাকা লাগবে। তারপরে আপনার স্ট্রেস আছে, তারপরে ইন্টোনেশন আছে, লিঙ্ক সাউন্ড আছে। তো এগুলো তো আমরা বাংলাদেশি কেউ শিখি না, বা বাংলাদেশে কেউ শিখে না। বাংলাদেশে আসলে ইংলিশ গুলা ওই যে আপনার 1983 সালে 80 সালে যেভাবে শিখাইছে, এখনো মানে কিছু মানুষ আছে, আমি ইউটিউবে কিছু ভিডিও দেখলাম যে এই একটা ছেলে আছে, মানে আমি নাম বললাম না, নাম বললে খারাপ দেখা যায়। আমি গতকালকে একটা পোস্ট দেখছি, ছেলেটা অনেক পপুলার বাংলাদেশে। এই ছেলেটা ভিডিও করছে আপনার উইডিং পার্টি নিয়ে, যে মানে আপনার এই বিয়ের অনুষ্ঠানের ইংলিশ মানে কি। তো তখন ওরা ওই গাড়ি নিয়ে বা পার্টি নিয়ে কথা বলছে, গাড়িতে ঢুকতে হলে কি বলা লাগে, গাড়ি থেকে বেরোতে হলে কি বলা লাগে। তো ওইখানে কয়েকটা ইংলিশ ব্যবহার করছে, যে আমার কাছে মনে হয়েছে যে এখনো বাংলাদেশের মানুষের ভুল ভাল এখনো বুঝাইতেছে। হ্যাঁ, তো ওইটা নিয়ে আমি প্রসঙ্গ নিয়ে কথা বললাম না, যে আমার যেহেতু আমি ওই টপিকের মধ্যে নাই। তবে দেখে আমার কাছে খারাপ লাগলো যে এই 2022 সালে এখনো মানুষের ভুলভাল শিখে। তো যাই হোক, এগুলা এখন কে কতটুকু পপুলার এটা হচ্ছে দেখার বিষয়। তো এখন আমি যদি আপনাদেরকে ট্রেন করাই, হ্যাঁ, এখন আমি ফ্রি যদি ট্রেন করাই, তা আমার উপর একটা ধকল যাবো, যেহেতু আমার নিজের একটা ব্যবসা আছে, আমার নিজের ক্লাসগুলো আছে, আমার নিজের সময় দেওয়া লাগে। আর এই ট্রেনিংটা তো আর একদিনে দুদিনে না, এগুলা ডিপেন্ড করে আপনাদের নলেজ কিরকম। কারো 6 মাস লাগতে পারে, কারো 1 বছর লাগতে পারে, কারো 3 মাস লাগতে পারে। তা আমার এক বিআই আছিল, বিআই, ওনার জন্য আমি খুব কষ্ট করছি। আবার আমাদের এক স্যার আছিল, আবু স্যার, উনি এই বাংলাদেশে ওনার একটা ইংলিশ স্কুল আছিল, আবার উনি টিচারই করে, রানিং এ আছে। তো এদের দুজন নিয়ে খুব কষ্ট করছি। যাই হোক, কষ্ট করার পরে যে হইতে পারে এরা এদের লাইফ পছন্দ করে, হইতে পারে যে আমার এই কষ্টের মানে ব্যাপারটা ওনারা বুঝে নাই। যাক, আমি সবসময় দেওয়া করি যে এনারা সাকসেসফুল হয়। তো আমি ট্রেন করানোর পরে আমি আপনাদেরকে ভিয়েতনামে অনলাইন ক্লাসে জয়েন করাই দিব। আমি আপনাদেরকে বলবো আচ্ছা ঠিক আছে, আপনি এই স্টুডেন্টে আপনি নিজের মতো করে শিখান। শেখানোর পরে আমি ওটা একটা ফিডব্যাক নিব। যদি ভিয়েতনামিজ স্টুডেন্ট বলে যে হ্যাঁ ঠিক আছে, আমি স্যার টিচারের সবকিছু বুঝতে পারি, বা 30% বুঝতে পারে, 30% লিখবো। 30% যদি বুঝতে পারে, আর যদি বলে যে না ভালো লাগছে, কোনো খারাপ মানে কোনো কমেন্ট করে নাই, তারপরে আমি একটা ইংলিশ সেন্টার দিয়ে একটা ইংলিশ সেন্টারের সাথে কথা বললে, তারপরে আমি জবের জন্য এটা একটা লিঙ্ক করাই দিলাম। আমার এখানে কোনো প্রফিট নাই।
হ্যাঁ, তা এখন আমি যেহেতু ফ্রি প্ল্যান নিছি, আবার এই জায়গায় একটা কথা আছে যে এই আমার যেহেতু আমি ইউটিউবে ভিডিওগুলো পোস্ট করি, আর যেহেতু আমি ইউটিউবে কোনো যে লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলোর আশা যেহেতু করি না, মানে আমার ইউটিউবের থেকে টাকা ইনকাম করার মতো কোনো প্ল্যান নাই, কারণ আমি ওইসব বিষয় করি নাই। এই কারণে আমি আমার কোনো ভিডিওতে কাউরে বলি না যে ভাই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করেন, ঠিক আছে, আমি এটা বলি না, কারণ আমার এগুলোর দরকার নেই। আপনাদের উপকার করতে পারি, এটা হচ্ছে বড় বিষয়। তো যদি দেখি যে যারা সিরিয়াস আছে, মানে আমার কথার সাথে যাদের মিল আছে, তারাই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, ওই যে যারা আমার কথাই বুঝেন নাই বা আমি কি বলতে চাইছি এটা বুঝেন নাই, তাদের আমার সাথে যোগাযোগ করার দরকার নেই, কারণ আমার 3-4টা ভিডিও পোস্ট করার পরে এরকম একটা পরিস্থিতি হয়েছে যে আমি তো আমার মোবাইল দিয়ে রেকর্ড করতেছি, এই কারণে দেখাইতে পারতেছি না, যে এরকম একটা পরিস্থিতি হয়েছে যে মানে গড়ে 20টা 30টা করে মেসেজ আসে, তা আসে কেউ আমার এরকমও মানে মেসেজ করে যে মানে আমি উত্তর দেওয়ার মতো ভাষা পাই না, মানে আমি বুঝি না যে আমি কি বলছি আর এ কি বুঝতে পারছে। আচ্ছা, তো সবকিছু যদি ঠিক থাকে, ঠিক থাকলে ওরা আপনার সাথে মানে দৈনিক কয়েক ঘন্টা কাজ করবেন, এগুলো সব ওরা আপনার সাথে ক্লিয়ারলি কথা বলে নিব, ইন্টারভিউ নিব, নেওয়ার পরে ওরা সবকিছু আপনার করে দিব। তো এগুলা করার পরও ওই জায়গায় একটু ঝামেলা থাকে যে আপনার এরপরে কি কি পেপারস লাগবে। আপনি এরকম না যে আপনি ইংলিশ শিখাতে পারবেন, আপনি সাকসেসফুল হয়েছেন, সবকিছু ঠিক আছে, আপনার ইংলিশ সেন্টারের সাথে যোগাযোগ হয়েছে, ওরা রাজি হয়েছে, আপনি ইন্টারভিউতে আপনি পাস হয়েছেন, বা যাই হোক, মানে সব ডিল এভরিথিং ইজ ফাইন, এরকম সবকিছু হওয়ার পরে যে আপনি যদি মনে করেন আপনি আসতে পারবেন, তা তো একটু সংকোচ মানে সন্দেহ আছে। এই কারণে আমি কিছু কয়েকটা পেপারস আছে এগুলা কালেক্ট করে রাখছি। হ্যাঁ, প্রথমত আপনার যেটা লাগবো সেটা হচ্ছে আপনার যে বাংলাদেশে যদি কোনো ওই যে হাই স্কুল অথবা কলেজ এগুলোর যদি কোনো সার্টিফিকেট থাকে, হ্যাঁ, এগুলা যদি থাকে এগুলা লাগবো। একটা এসএসসি হলেও হয়, মানে এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না, কারণ এটা এই দেশে এগুলো কোনো ভ্যালু নেই। হ্যাঁ, তারপরে যদি আপনার যদি কলেজের অথবা এসএসসির অথবা এই আপনার ইউনিভার্সিটির যদি কোনো ডিগ্রি থাকে এটা লাগবে। হ্যাঁ, এটা মাস্ট বি, মানে না হলেও মিনিমাম এসএসসি লাগবে। আর তারপরে আপনার একটা রেফারেন্স লেটার লাগবে। এটা রেফারেন্স লেটার না, এটা আসলে বাংলাদেশে ভিয়েতনাম ইমিগ্রেশনের একটা কপি, আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য এটা নিছি। এরকম একটা রেফারেন্স লেটার লাগবে। রেফারেন্স লেটার হচ্ছে কোনো একটা ইংলিশ সেন্টার থেকে হওয়া লাগবে। যেরকম এক্সাম্পল দেয়, আমার ইংলিশ সেন্টারের নাম হয়েছে এডুমা ইংলিশ। হ্যাঁ, তো এখন আমি আপনার যদি হেল্প করার পরে আমি যদি এই জায়গায় একটা লিখিত রেফারেন্স দেই যে এই লোকটার নাম, এই পাসপোর্ট নাম্বার এত, আমার ইংলিশ সেন্টারে এতদিন কাজ করছে, এর চারিত্রিক ব্যবহারিক সবকিছু খুব ভালো, মানে খুব ভালো একটা, মানে আমরা যেই চারিত্রিক সনদ বলি আর কি, এরকম একটা রেফারেন্স লেটার লাগে যে আপনি আমাদের সাথে 1 বছর 6 মাস কাজ করছেন, আপনি মানে খুব অল্পতে বুঝেন, খুব ফার্স্ট লার্নার বা এরকম একটা ভালো একটা রেফারেন্স লেটার দেওয়ার পরে আমাদের যে স্ট্যাম্প আছে, স্ট্যাম্প দিয়া মনে করেন একটা আপনাকে একটা রেফারেন্স লেটার দিলাম, তো এটা আমার কাছ থেকে হলে হইব, আপনি বাংলাদেশ থেকে নিলে হইব, যার কাছ থেকে নেন এটা বেশি একটা লাগে, কিন্তু বেশি একটা ইম্পর্টেন্ট না, মানে ওই যে কোনো একটা হইলেই হয়। হ্যাঁ, মানে আপনি যার কাছ থেকে নিয়ে আপনি নিজে বানায় নিয়েন, তাতেই হয়। তারপরে দ্বিতীয়ত যেটা লাগবে, যেটা মাস্ট বি, না হইলে না, আপনার টেসলের সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, তো টেসলের সার্টিফিকেট গুলা হইছে যে আপনি যে টিচার, আপনি যে শিখাইতে পারেন, এইটার একটা সার্টিফিকেট আছে। তা আমার 2টা সার্টিফিকেট, একটা হইছে আপনার আমেরিকান ইউনিভার্সিটির থেকে, একটা হইছে আপনার ইংল্যান্ডের। হ্যাঁ, আমি 2টা করছি, কারণ এটাতে আমি 99 পয়েন্ট পাইছিলাম, এই কারণে আমাদের সংকোচ লাগছে, পরে এটাতে 100% দিছি। তো এটা আসলো 2 নাম্বার না, এটা হচ্ছে অরিজিনাল। আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই, এটা হচ্ছে অরিজিনাল। মোবাইলে তো ফোকাস করে না। হ্যাঁ, এটা হচ্ছে যে অরিজিনাল, এই যে লন্ডনে, ইউনাইটেড কিংডমে। আর এই যে এগুলো ফেক না। হ্যাঁ, পুরো আপনার ইসে দেখলে, মানে দেখলে দেখা যায় এটা যেহেতু আমার ডিএচএল এ পাঠাইছে। তো এইটা আপনি অনলাইনে করতে পারবেন, মানে এটার জন্য খুব টেনশন করার দরকার নাই। তবে এটার জন্য একটু স্টাডি করা লাগে, মানে এমন না যে এটা এত আহামরি কিছু না। এটা না থাকলে মানে আপনি এই দেশে চাকরি করতে পারবেন না, শিখাতে পারবেন না, পুলিশে ঝামেলা করবো, বাচ্চা এটার জন্য ভিসা দিবই না, এরকম একটা কিছু। হ্যাঁ, এটা মাস্ট বি আপনার থাকা লাগবে, এটা না থাকলে আপনার ভিসা হইবই না, এটা 100-এ 100। তো এটা করার জন্য আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। এটার জন্য বেশি টাকা লাগে না, বাংলাদেশি টাকাতে সম্ভবত 3 অথবা 4 হাজার টাকা লাগে এটার কোর্স করতে। হ্যাঁ, অনলাইনে করলে হয়। আর এটা পাওয়ার পরে এটা যেহেতু আপনি লিগেলি করতেছেন, যেহেতু এটা 2 নাম্বার না, বাংলাদেশে তো সব হয়েছে 2 নাম্বারের কারখানা। হ্যাঁ, এটা যেহেতু আপনি লিগেলি করতেছেন, করার পরে এটা আবার অনলাইনে চেক করা যায় যে এটা জেনুইন নাকি ভুয়া। তো এটা আপনার এই ইউনিভার্সিটি থেকে যত ধরনের সাপোর্ট লাগে ওরাই আপনার সব সাপোর্ট দিব ভেরিফাই করার জন্য। তো করলে এটা ব্যাক সাইডে বাংলাদেশ এম্বাসি থেকে এটা অ্যাথরাইজ করায় দিব, বাংলাদেশের যে ফরেন মিনিস্ট্রি আছে ওইখান থেকে অ্যাথরাইজ করায় নেবেন যে মানে এটা জেনুইন। হ্যাঁ, তা আমি যেহেতু 2টা করছি,
আমার এই জায়গায় শেখানোর জন্য এনাফ লাগে না। তো এই কয়েকটা পেপারস লাগে, হ্যাঁ, এই কয়েকটা পেপারস লাগে। তো আমি আরেকবার রিপিট করি, আপনার বাংলাদেশের যদি কোনো ডিগ্রি থাকে, বাংলাদেশের ডিগ্রি 1 নাম্বার, 2 নাম্বার রেফারেন্স লেটার, যেই কোনো কোম্পানি থেকে আপনি যদি কোনো অফিসে চাকরি করেন বা যে কোনো স্কুলে চাকরি করেন, যে কোনো রেফারেন্স লেটার হলে এটা ভিয়েতনামে হোক আর বাংলাদেশে হোক, সমস্যা নাই। আর 3 নাম্বার আপনার টেসল সার্টিফিকেট, হ্যাঁ, টেসল সার্টিফিকেট মাস্ট বি, এটা না হলে আপনার ভিসা হইবই এটা। আর 4 নাম্বার যেটা লাগে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। আমার এই জায়গায় আছে, আমি এই জায়গায় কাগজপত্র সবকিছু ই করে নিছি। তো এটা আমার যে যে নতুন বাসাটা, নতুন ইংলিশ সেন্টারটা খুলছি, ওই জায়গায় এই আসছি, এই কারণে আমি মানে এখনো গোছগাছ করতে পারিনি। আপনার বাংলাদেশে তো পুলিশ ক্লিয়ারেন্স এটা তো বুঝে নেই, হ্যাঁ। তো এটা আমারটা আবার একটু ডিফারেন্ট, কারণ আমি যেহেতু রেসিডেন্ট নিয়ে থাকি, আমার এটা যে ভিয়েতনামের এরকম একটা স্টেপ মেরা দেয় এম্বাসি থেকে। তো এটা ওরাই করে দিব, সমস্যা নাই কা। তো এটাতে বাংলাদেশেরও আছে ফরেন মিনিস্ট্রির, আর এখানে ভিয়েতনামেরটাও আছে। যেটা ভিয়েতনামের, আমি একটু দেখানোর চেষ্টা করি যে ভিয়েতনামের ভাষায় আছে। তো পুলিশ ক্লিয়ারেন্স লাগবো। আর লাস্ট যেটা লাগবো মেডিকেল টেস্ট, মেডিকেল এক্সাম বলে নাকি মেডিকেল টেস্ট বলে, আমি আসলে বলতে পারি না এটা বাংলাদেশে এটা কি বলে। মানে মেডিকেল, বাংলাদেশে আজীবন শুনে আসছি যে মেডিকেল করাইতে হবে, মেডিকেল করাইতে হবে, এরকম কিছু। এই কয়টা লাগে। তো এই কয়টা লাগলে এখন এই জায়গাটা আপনার প্লাস পয়েন্ট কি, যেহেতু যেহেতু টার্গেট হয়েছে, আমি চাই না যে বাংলাদেশের সুনামটা ভিয়েতনামে নষ্ট হোক। তো ওই ক্ষেত্রে আমি মানুষের হেল্প করতে চাইতেছি, হ্যাঁ। আমি কাউরে বলি নাই যে ভাই আমি একটা এজেন্সি খুলে বইছি, এটার জন্য আমার টাকা দেন, এটার জন্য এত টাকা দেন। আসলে এগুলো এরকম কোনো ব্যাপার না। আমি জাস্ট চাই যাদের যোগ্যতা আছে এরা আসেন, আইসা আপনারা মাসে 5 লাখ 10 লাখ কামাই নিয়ে যান, কোনো সমস্যা নাই। আমার আমার পকেটের টাকা তো আর আপনারা নিতেছেন না, হ্যাঁ। আমরা নিজেরা বুক ফুলায় বলতে পারবো যে এই এই বাংলাদেশিরা এই কাজগুলা করে, হ্যাঁ। খুব শুনতে খুব ভালো লাগে, দেখা যায় একটু ই লাগে। কারণ একটা জিনিস হচ্ছে কি, যারা বাইরে থাকে অথবা যারা আহ, মনে করেন যে দেশে ভালোবাসে, বাইরে থাকলে দেশে অটোমেটিকই ভালোবাসা আইসা পড়ে। কারণ আমরা তার দেশ বাংলাদেশে তো মানে খাইতে পারি না, বা ফ্যামিলি ট্যামিলি এগুলো অনেক মিস করি। তো ওই ক্ষেত্রে দেশটা তখন অনেক মিস করি, ভালো লাগে। আর বাংলাদেশে যারা থাকে দেখা যায় তো অনেক মানুষ আছে একটু আলগা সমস্যা আছে, বুঝছেন। এর কাছে মানে বাংলাদেশ বিশ্বের মতো মনে হয়। যখন এই আবার বাইরে যায় তখন আবার আরে আমার বাংলাদেশ রে, এরকম করে চিকরায়। তো এই কারণে আমরা যখন এইসব দেশে থাকলে দেখা যাইতেছে একটা একটা বিদেশি যখন আমাদেরকে সম্মান দেয়, তখন নিজের কাছে মানে খুব ভালো লাগে, মানে প্রাউড ফিল হয়। আর যখন একটা বিদেশি আমাদের সুনাম শূন্য যখন বেশি একটু দুর্নাম বইলা দেয়, তখন শুনতে খারাপ লাগে। তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা ভুলভাল ওই অফার টফার এগুলা বিশ্বাস করেন না। কারণ আমি যেহেতু ভিয়েতনামে অনেক 5 বছরের মতো আসা যাওয়া করি, 5 বছর রানিং আছি, যে কোনো অফার দেখে এগুলোতে আসলে বিশ্বাস করেন না। ভিয়েতনামে ইংরেজি শিখানো ছাড়া আসলে কোনো ধরনের জবটা করাই যায় না, ঠিক আছে। আপনি ইলিগেল থাকেন, আপনি টুরিস্ট অবৈধ থাকেন, এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। এটা আপনার পুলিশও ধরবো না, আপনার পাঠাই দেবো না। ওটার জন্য আমি আপনাদেরকে মানে না বলি না, কারণ ওটা আপনি টুরিস্ট আসতেছেন, এটা ইলিগেল থাকতেছেন, এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি তো বাইচাই নিছেন অবৈধ পথ, ঠিক না? কিন্তু আছে না যে কোনো কোম্পানি বা কোনো এজেন্সি যদি আপনার বলে যে আমি এই কোম্পানিতে চাকরি দিব, এই কোম্পানিতে চাকরি দিব, $500 $600 $8,000 বেতন, এগুলো আমার মনে হয় না যে বর্তমান সময়ে মানে এগুলো পসিবল। এটা হইতে পারে আরো 10 বছর পরে যদি ডেভেলপ করে, হইতে পারে। তাই ওই কারণে সাইদা ধরা খায় আর এই দেশে আইসা জ্বালানোর দরকার নেই, বুঝছেন। এই দেশে অনেক বাংলাদেশে অনেক জ্বালাইছে, তার জ্বালানোর দরকার নেই। তো এখন আমি হেল্পের প্রসেসটা আরেকবার রিপিট করে আপনাদেরকে বলি যে আপনি যদি ইংলিশ শিখাইতে পারেন, হ্যাঁ। এই জায়গায় একটা ব্যাপার আছে, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার বলি। আমরা বাংলাদেশের মানুষ খুব শরম পাই, মানে এত শরম পাই, যেহেতু আমরা জন্মের পর থেকে আসলে শরম নিয়ে জন্মাইছি। কথার কথা, সাপোজ কেউ যদি 5টা মানুষের সামনে 10টা মানুষের সামনে যদি আবার বলে যে রুল তুমি একটা গান গাও, তা আমরা শরমে তো গান গাইতেই পারি না। যদি বলে একটু নাচো, তা আমরা শরমে জিনিসটা পারি না। এই শরমের কারণেই আজকে আমাদের এই অবস্থা, হ্যাঁ। তো যেহেতু এই দেশে আপনার এডুকেশন সিস্টেমটা বাংলাদেশের সাথে মিলে না, এই দেশে গায়ে তোলা যায় না। এই দেশের বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ। অ্যাক্টিভ তো বুঝছেন কোন ধরনের অ্যাক্টিভের কথা বলছি, মানে এত অ্যাক্টিভ যে মন চায় দুটা থাবড়াই, হ্যাঁ। তো কিন্তু আসলে গায়ে হাত তোলা যায় না, দমকানো যায় না, এগুলা মানে এই দেশের নিয়ম নাই। এই দেশের বাচ্চাদের সাথে আপনি খেললা, ওদের সাথে মানে ওদের মনের সাথে চললে আপনার এগুলো শিখানো লাগবে। এখন যে ব্যাপারটা হইছে, আমি বাংলা পারি, আমি ইংলিশ পারি, আমি ভিয়েতনামের ভাষা পারি না। আর যেই আমার স্টুডেন্ট গুলো আছে এরা ভিয়েতনামের ভাষা পারে,
এরা বাংলা ভাষা পারে না, এরা ইংলিশ পারে না। এরা যদি ইংলিশ পারতো তাহলে তো আমার কাছে শিখতে আসতো না। তো ওই ক্ষেত্রে আপনার সাথে কমিউনিকেশন করার ব্যাপারটা একটু দেখেন, একটু লং গ্যাপ আছে। যেমন আপনি বাংলা পারেন, ইংলিশ পারেন, এ ভিয়েতনামিজ পারে, বাংলা পারে না, ইংলিশ পারে না, তো এর সাথে আপনি কমিউনিকেট করবেন কিভাবে? অনেকে মনে করতে পারেন, আমার ভিডিও দেখার পরে আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো ইংলিশ বাংলাদেশে শিখাই, আছে না বাংলাদেশে অনেক টিচার্স আছে এই যারা ইংলিশ অলরেডি শিখাইতেছে, হ্যাঁ, বাংলাদেশে অনেক ভালো ভালো টিচার্স আছে এখন, আগের মতো আর বেশিটা নাই। আহ, তো যারা ভালো ভালো টিচার আছে এরা আসলে বলতে পারে যে ভাই আমি তো ইংলিশ রানিং শিখাই, তাহলে আমি ভিয়েতনামে আসি, আমার সমস্যা কি? তো ওনাদের জন্য আমি এই কথাটা বলি যে আপনি যা বাংলাদেশে যাদেরকে ইংলিশ শিখাইতেছেন, এটা তো আপনি বাংলায় বুঝাইতে পারতেছেন। কথার কথা আপনি যদি কাউরে বলেন যে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায়, এই যে যে এটা তো বাংলায় বললেই দিলেন, কিভাবে কোয়েশ্চেন বানানো যায় অথবা এই ইটের মানে কি, তো এটা দেখেন আপনি ইংলিশ ব্যবহার করতেছেন একটা শব্দ, আর আপনি 100টা শব্দ ব্যবহার করতেছেন বাংলাতে। তো এখন একটা মানুষের সাথে যদি বাংলা, একটা স্টুডেন্টের সাথে যদি আপনি বাংলাতে বুঝায় যদি না বুঝাইতে পারেন তাহলে কিভাবে বুঝাইবেন? তো এখন বাংলাদেশে যখন আপনারা টিচার্স অলরেডি বাংলাদেশে যখন আপনারা টিচিং করতেছেন, মানে শিখাইতেছেন, আহ, তা দেখা যায় আপনার কাছে মনে হচ্ছে জিনিসটা খুব সিম্পল, হ্যাঁ, মানে খুব ইজি, কিন্তু এইখানে খুব ডিফিকাল্ট। কারণ এইখানে আপনি যখন ইংলিশটা শিখাইবেন বা কারোর সাথে কমিউনিকেশন করবেন, তখন আপনার নলেজে একটা জিনিস চিন্তা করা লাগবে যে এরে এ এরে যদি আপনি বলেন যে তুমি কেমন আছো, এটা বুঝে না। তো ওরে যদি আপনি বলেন যে ইংলিশে হ্যালো, এটার মানে বুঝে না। তার মানে আপনার ধরে নিতে হইব যে এটা হ্যালোই বুঝে না, আর এরা আমরা হ্যালো থেকে ইংলিশ কথা বলা শোনা সবগুলোই শিখানো লাগবে। তো এখন আপনি এর সাথে কোন ধরনের কনভারসেশন বা কোন ধরনের ভাষাতে আপনার সাথে মানে কনভারসেশন কন্টিনিউ করতে পারবেন? ইংলিশ। তা আপনি এর সাথে যখন আপনি ইংলিশ শিখাইবেন বা ইংলিশে কনভারসেশন তৈরি করবেন, তখন কিন্তু দেখেন আপনি এ তো আপনার হইতে পারে 100% নাও বুঝতে পারে অথবা 99% নাও বুঝতে পারে, এর যে আপনি বুঝাইবেন, এই বুঝানোর মতো একটা অ্যাবিলিটি লাগে। আর আরেকটা যেটা লাগে, যেমন আমরা যেরকম বাংলা কথা বলি না, একটু উচ্চ বাচ্চা, একটু লো ডাউন, একটু লাউডলি মারি, আবার একটু লোতে মারি, আবার দেখা যেতেছে এই যে থাইমা থাইমা বলতাছি, এক্সপ্রেশন দিয়া বলতাছি, কোনো কথা সিরিয়াসলি বলি, কোনো একটু হাসিদা বলি, এরকম একটা এক্সপ্রেশনের ব্যাপার আছে, দাড়ি কমার ব্যাপার আছে। হ্যাঁ, তো বাংলাদেশের মানুষ আগের জমানার যারা ইংলিশ বলতো, এরা একটা নাই বলে যেত এটা কোনো দাড়ি কমা নাই। হ্যাঁ, যেমন কেউ যদি বলে যে তোমার একটা সেলফ ইন্ট্রোডাকশন দাও, তাই তখন বলে যে হ্যালো, মাই নেম ইজ আমির, আই লিভ ইন ঢাকা, বাংলাদেশ, বাংলাদেশ ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড ঢাকা ইজ দ্য ক্যাপিটাল। এই যখন একটা না বইলা গেছে, তো তখন দেখা যেতেছে কি যে আসলে এটা এ কি বলছে, ইংলিশ ঠিক আছে কিন্তু কি বলছে এটা ক্যাচ করার একটা ঝামেলা। হ্যাঁ, তো এই দেশে আবার এটা একটু ভিন্ন। এই দেশে আপনার ইংলিশ গুলো একটু স্লোলি বলা লাগে, আর একটু দাড়ি কমা বজায় রেখে মানে একটু বলা লাগে। হ্যাঁ, এই এই একটা ব্যাপার, এটাও শিখার একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার হয়েছে কি যে আমাদের অ্যাকসেন্টের যে ব্যাপার, আমাদের তো অ্যাকসেন্টটা ইংলিশ ইন্ডিয়ান অ্যাকসেন্ট, মানে ইন্ডিয়ান বলেন, পাকিস্তানি বলেন, বাংলাদেশি বলেন, সবার অ্যাকসেন্ট একরকমই। তো আমাদের যে অ্যাকসেন্ট আছে, এই অ্যাকসেন্ট আসলো কি, অ্যাকসেন্টটা চেঞ্জ করাটা খুব একটা কঠিন ব্যাপার। যেটা হয়েছে আপনার ধরতে গেলে 100তে 98% খুব মানে টাফ, মানে এরা পারেই না, মানে চেঞ্জ করতেই পারে না। কথার কথা এদেরকে আপনি আমেরিকা ছেড়ে দেন, তারপর দেখবেন ওই বাংলা অ্যাকসেন্টের কথা বলতেছে। তো অ্যাকসেন্টের যে ব্যাপার আছে, এখন আমার কথা হচ্ছে যে আমার অ্যাকসেন্ট বাংলা হোক আর ইন্ডিয়ান হোক, এটা দেখার বিষয় না, কিন্তু আমি যে স্টুডেন্টের শিখাইতেছি এর অ্যাকসেন্ট চেঞ্জ হইতেছে নাকি। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে যেমন আমরা যখন ইংলিশ শিখাই, তো তখন আমরা ইন্টোনেশন শিখাই, যে মানে এটা বুঝাই কিভাবে কি জন্য টানগুলো উপরে মারা লাগতেছে। তারপরে আমরা স্ট্রেস গুলা শিখাই, যে কোন জায়গায় একটু লঙ্গার সাউন্ড, মানে একটু লম্বা দেওয়া লাগতেছে, কোন জায়গায় একটু স্ট্রংলি বলা লাগতেছে, কোন জায়গায় একটু লাউডলি বলা লাগতেছে। তারপরে আমরা যেমন লিঙ্ক সাউন্ড শিখাই, যেমন বলি যে আই এম অ্যান অ্যাকাউন্টেন্ট, এভাবে যদি বলি তখন আসলে আই এম অ্যান, এটা একটু লিঙ্ক মেরে দেওয়া লাগে। হ্যাঁ, এটার একটা ব্যাপার আছে। তারপরে যেমন আপনার রেইস আপ সাউন্ড আছে, ফলিন সাউন্ড আছে। তো এই জিনিসগুলো আমরা যখন শিখাই, তো দেখা যাইতেছে আমার অ্যাকসেন্ট বাংলা হোক সমস্যা নেই, স্টুডেন্ট ঠিকই বুঝা যাইতেছে এর অ্যাকসেন্ট আমেরিকান হয়ে বেরিয়েছে। তো এই জিনিসগুলাও একটু মানে খুব কেয়ারফুলি একটু শিখা লাগে।
আর যেটা হচ্ছে যে আপনার পরিবেশটা, যেমন একটা ক্লাসে যদি 5 জন থাকে, 4 জন থাকে, 10 জন থাকে, 20 জন থাকে, তো নর্মালি আপনার যে ইংলিশ সেন্টার গুলোতে আছে এগুলাতে অ্যাভারেজ আপনার 10 থেকে 15 জন, মিনিমাম 8 জন থাকে। হ্যাঁ, ওরা যেহেতু মানে প্রতিদিন বা যে কটা পায় না ক্লাসের মধ্যে দিতেছে, তো এক্সাক্ট কোন একটা অ্যামাউন্ট নাই, হতে পারে 20 জন, হইতে পারে 30 জন, হইতে পারে 8 জন ও 5 জন এরকমই। তো ওই স্টুডেন্ট গুলা, এই এতজন স্টুডেন্ট গুলার সামনে আপনি কথা বলবেন, হ্যাঁ, এতগুলা স্টুডেন্টের সামনে আপনি নিজের প্রেজেন্ট করবেন, কোনো সময় একটু গান গাওয়া লাগে, কোনো সময় একটু নাচা লাগে, বা কোনো সময় একটু তালে তাল মিলায় চলা লাগে। এই যে শরমের ব্যাপারটা আছে, এই শরমটা কাটানোর জন্য এটা একটু খুব সময় লাগে। যে দেখা যাইতেছে আপনি অনলাইনেও জয়েন করেন আর অফলাইনে জয়েন করেন, শরম তো মাস্ট বি আপনি পাইবেনই, এই শরমটা কাটানো লাগে, এটার জন্য একটু ট্রেন করা লাগে। আর আরেকটা ব্যাপার আছে, যেমন আমরা যেমন এক্সপ্লেন করি কথার কথা, সাপোজ এখন আমরা তো বলতে পারি যে ওপেন ইউর শার্ট অথবা টেক অফ ইউর শার্ট। এখন এই জায়গায় আমরা টেক অফ কি জন্য ব্যবহার করলাম আর ওপেনটা কি জন্য ব্যবহার করলাম। আর আমরা যদি এটা যদি বাংলায় ট্রান্সলেট করি, বাংলা ট্রান্সলেট করতে আমরা বাংলা মানিটা বুঝতেছি, হ্যাঁ, যে কি কারণে আমরা টেক অফ বললাম আর কি কারণে ওপেন বললাম। কিন্তু এই টেক অফটা আরো কয়েক জায়গায় কিভাবে ব্যবহার করা লাগে, যে মানে টেক অফ এর মেন ডেফিনেশনটা কি, এগুলা শেখানোর জন্য এগুলো লাগে, যেটা আমরা ভিয়েতনামে করি। এই কারণে স্টুডেন্ট গুলো খুব দ্রুত ইংলিশ বলতে পারে, শেখানো লাগে। যে বাংলাদেশের মানুষ কি কারণে পারে না এটা আমি বুঝি না, হ্যাঁ, এরকম হয়েছে ব্যাপার। তো এই ওভারঅল সবকিছু আপনার মিলায়ে যদি এই জিনিসগুলো একটু ধৈর্য সহকারে, এখন আপনাদের বুঝতে হবে যে ভাই আপনারা এই যে এত টাকা খরচ করে ধরা খান, এত টাকা ই করেন, মানে নানান ঝামেলায় পড়েন, আমেরিকা যান, এটা যান, ওই কে জাপান যায় বাড়ি করছে, কে আমেরিকা যায় বাড়ি করছে, এটা দেখেন। কিন্তু কোনো সময় তো এই জিনিসটা চিন্তা করেন না, যেহেতু 20 বছর আগে গেছে, 20 বছর আগে যে সুবিধা ছিল এখন কি আপনি এটা পাইবেন? এখন মানুষ অনেক মনে করে যে আরে রুল ভাই আপনি তো ইংলিশ সেন্টারের মালিক হয়ে গেছেন, আপনি তো ইংলিশ শিখান। মানুষ তো এটা বুঝে না। তো ভাই, আমি 8টা বছর কষ্ট করছি, আমার গাড় ধাক্কা ধাক্কা দিয়ে ক্লাসে বাইর করে দিছে, আমি 8টা বছর স্ট্রাগল করার পর আজকে এই পর্যায়ে আইছি। এখন কেউ যদি আমার কম্পেয়ার করে যে আরে রুল ভাই পারে আমি পারবো না, কি কারণে? তো এটার মধ্যে একটু সমস্যা হয়েছে, আমার 8 বছরের অভিজ্ঞতা আর আপনার তো 1 সেকেন্ডের অভিজ্ঞতা নাই। তো এই কারণে এটা সহ্য রয়েছে মেন একটা ব্যাপার, হ্যাঁ। তো যারা খুব সিরিয়াসলি চিন্তা করবেন যে আপনার কাছে মনে হয় যে আপনি 12 লাখ খরচ করে, 3 লাখ খরচ করে, অথবা 2 লাখ টাকা খরচ করে ধরা খাইবেন, যা জঙ্গলের মধ্যে পড়বেন, একর জন্য আমি এই কথা বলি যে এইসব কাজ করার এখন আর দরকার নাই। কারণ বর্তমানে 2022 সালে বুঝছেন, ইমিগ্রেন্ট করার মতো অনেক পাবলিক বাইরে হয়ে গেছে, এখন আর কোনো দেশে কোনো খাওয়া নাই। তবে ভিয়েতনামে আপনারা পারবেন, আপনাদের এই কাউরে কোনো দালাল পার্টি নেই, কোনো এজেন্সি নেই, কোনো কিছু নাই, এগুলা কোনো কিছু করা লাগবে না। আপনি আপনার নিজের যোগ্যতায় আসবেন, ঠিক আছে? যে পেপারস গুলা বললাম ওগুলা কালেক্ট করবেন, আর যে ট্রেনের ব্যাপারটা বললাম, এখন আমি আমার তরফ থেকে যতটুকু পারবো চেষ্টা করবো। আমি যদি ট্রেন করার পরে যখন আমি একটা ভিয়েতনামির সাথে আপনার ক্লাস অ্যাটেন্ড করাই দিব, তখন আপনি যদি শিখানোর পরে যদি ও ফিডব্যাক দেয়, ও যদি বলে যে না আমি টিচারে কি বলছে বুঝি নাই বা শিখাতে পারি নাই, তাহলে তো এটা বুঝতে হবে যে আপনার ফেলর, এটা তো আর স্টুডেন্টের না। তো ওই জিনিসটা যদি সাকসেস হয়ে যায়, সাকসেস হলে তাহলে আপনার জব নেওয়ার ব্যবস্থা সবকিছু আমি করে দিব। তো এইখানে আমার কোনো পার্সেন্টেজ দেওয়া লাগবে না, আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আপনার জব আপনি নিজে করবেন, আপনার স্যালারি আপনি নিজে নিবেন, ওয়ার্ক পারমিট সব কোম্পানি করে দিব। পেপারস গুলোর কথা মনে রাখবেন, যাদের এই পেপারস গুলো আছে বাছাই করতে পারবেন, এরাই মানে যোগাযোগ করবেন। তো এই ক্ষেত্রে আমি আমার তরফ থেকে যে ব্যাপারগুলো নিয়ে হেল্প করতে পারবো, পুলিশ ক্লিয়ারেন্স যেটা আছে বাংলাদেশের জন্য, এটা আছে, এটা তো আর আমি করতে পারবো না, এটা আপনি বাংলাদেশ থেকে আপনি নিবেন, হ্যাঁ। আর এই এই যে আপনার বাংলাদেশের যে ডিগ্রি গুলো আছে, ওই এইচএসসি বলেন আর এসএসসি বলেন আর যেটাই বলেন, এটা তো আর আমি করতে পারবো না, এটা আপনারা নিবেন। আর আর রেফারেন্স লেটার যেটা আছে, এটা আপনি যে কোনো কোম্পানির হলেই হয়। তারপরে যদি আপনারা না পারেন, আমার যেহেতু নিজের একটা ইংলিশ সেন্টার আছে, এটা একটা কাগজের মধ্যে লিখিত দিলাম যে আপনি ভালো মানুষ, আপনার কাজের পারফরমেন্স খুব ভালো, ব্যবহার আচরণ খুব ভালো, এই আর কিছু না। এটা আমি নাহলে করে দিলাম, এটা করতে তার আমার টাকা লাগতেছে না। আর টেসলের যে ব্যাপারটা আছে, টেসলের ব্যাপারটা তো আমি হেল্প করতে পারবো, কারণ আমি যেহেতু 2বার করছি, তো এটা কোনো সমস্যা নাই। এটা বয়েরও কিছু নাই, এটা খুব একটু মন দিলে খুব দ্রুত করা যায়। এটা যেহেতু 6 মাস একটা কোর্সের মেয়াদ থাকে, তো আপনার যদি একটু অভিজ্ঞতা থাকে, ভালো একটা আইডিয়া থাকে, তো আপনি 7 দিনে করে ফলাইতে পারবেন। আমারটা করতে যেমন 15 দিন সময় লাগছে, তাও আবার আমি ওই আইসামি কইরা কইরা তারপর আমার 15 দিন লাগছে। কিন্তু নর্মালি দেখা যাচ্ছে কেউ 4 মাস লাগে, কেউ 6 মাস লাগে। কিন্তু আমার তো 8 বছরের নলেজ অলরেডি রানিং আছে, এই কারণে আমার সময় খুব কম লাগছে। এটা একটু দ্রুত করতে গেছি, ওই এক ইন্ডিয়ানা সেলকে চ্যালেঞ্জ করতে যায়, মানে 99 পয়েন্ট আয়া পড়ছে, তারপরও পাস, আপনার 70-80 হলেই পাস হয়ে যায়। আচ্ছা, এগুলা তা আমি 2টা পেপারসে হেল্প করতে পারবো। একটা হচ্ছে আপনার টেসলে আমি হেল্প করতে পারবো, আর রেফারেন্স লেটার আমি হেল্প করতে পারবো। আর যদি যারা সিরিয়াস, আমি আরেকবার বলি, যারা ওই যেমন এখানে খেতে থাকেন বা তাই গ্রামে থাকেন, মানে
এটা তো ক্লিয়ারলি তার বলা যায় না যে যারা একটু খুব ওপেন টাইপের, মানে যারা খুব ফ্রেন্ডলি ওপেন টাইপের, অথবা যারা মনে করেন যে বাংলাদেশে একটু টুকটাক ওই যে কথা কথা ইংলিশ মারেন, যাদের ইংলিশে আটকায় না, মানে ইংলিশ বলাতে আটকায় না, এরা আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আর যারা মনে করেন কোনো সময় ইংলিশ বলেই নেই বা চাই বেসিক টুকটাক পারে, এদের এদের যোগাযোগ করার দরকার নেই, কারণ এরা আমি ট্রেন করলেও পারবো না। হ্যাঁ, তো এই আজকের ব্যাপারটা। তো আমি ওই যে ভিডিওগুলো আছে, আমার ক্লাসের যে ভিডিওগুলো আছে, এগুলো আপনি আপনাদের সাথে শেয়ার করবো, আমার গ্রুপের যে পিকচার আছে এটাও শেয়ার করবো। আর ওই আজকে বাঙালি আসছিল দুইজন, ওনার নামটা আমার খেয়াল নাই, একজন ছোটন না যেন কি, আরেকজনের নাম ভুলে গেছি, উনি ভিডিওতে নাম বলছে। আমি ওনাদেরকে নিয়ে একটা ভিডিও বানাতে চাইছিলাম, যে ওনাদের ব্যক্তিগত সমস্যার কারণে বানাইতে পারি নাই। আমি ওই ভিডিওটাও পোস্ট করবো। ভিয়েতনামে অনেক বাংলাদেশি আছে, খুব মানে বলার মতন অনেক আছে। যাক, ওই ব্যাপারটা নিয়ে আমি কথা নাই বললাম, বললে তো ওই যে আবার কয় যে চাকরি থাকবো না, ওই যে ইউটিউবে যে দেয়। তো এই সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি যতটুকু পারি মানুষে, যতটুকু পারি মানে আমার নিজ তরফ থেকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, আর যেন বাংলাদেশের বদনাম যেন ভিয়েতনামে আর না হয়, মানে এইটাই হচ্ছে ব্যাপার। আর আপনাদের কাছে আমি আরেকবার রিকোয়েস্ট করে বলি যে আমাদের বাংলাদেশে যারা এজেন্ট আছে, আমরা যেটা বাংলায় দালাল বলি, অনেক ভালো দালাল আছে বাংলাদেশে, অনেক এজেন্ট আছে। হ্যাঁ, তো মানে সবাই যে খারাপ আমি সেটা বলি নাই, মানে যারা ভালো তো ভালো, আর যারা খারাপ তো খারাপ। হ্যাঁ, তো আপনারা যদি কেউ বলে, আপনারা আসার আগে একটু যাচাই করেন, একটু চিন্তা ভাবনা করে তারপরে আপনারা একটু এগ্রি করেন। মানে ও বলছে বিশ্বাস করছেন আর আসছেন, এরকম করার দরকার নেই। কারণ ভিয়েতনামে অনেক লোক আছে যারা কোম্পানিতে চাকরি করতেছে, কাজ করতেছে, আবার অনেকে আছে টুরিস্টে অথবা বিজনেস ডিসাইড না ছেড়া দিছে। তো এখন সবাই ব্যাপার নিয়ে তো আর ক্লিয়ার করে বলা যায় না। তো আপনারাও ওই জিনিসটা থেকে একটু সতর্ক থাকেন। এই আর আমি আমার যে ভিডিও গুলাতে যে আমি এগুলা করি, এগুলো আমি বিনা স্বার্থে করি। আমি কাউরে বলি না আমার 2 টাকা দেন বা যে কোনো কিছু করে না। আমি জাস্ট এটা হচ্ছে আপনার যোগ্যতা, আপনি আসবেন, আমি জাস্ট একটা উছিলা, মানে আমি সাপোর্ট করার মতো উছিলা। আমি আজকে একজন আছি, আরেকজন আছে হানইতে, ওনার নাম জিসাদ, উনি স্টুডেন্ট বিষয়ে আসছে। তো এরকম অনেক অনেক বাংলাদেশি আস্তে আস্তে বাড়তেছে। আমি আবার ওই ওই ছোটন ভাইয়ের কাছ থেকে শুনছি নাকি আরো একজন দুজন আছে। তো এগুলো আস্তে আস্তে স্লোলি স্লোলি বাড়লে তো তখন আসলো কি, ভিয়েতনামিসরা ওইটা আর বলে না যে ওই যে বাঙালি আসছে, তখন বলে যে বাংলাদেশের মানুষ তো সব টিচারই, এরা তো ভালো শিখায়। মানে এত এই কারণেই আমি ভিডিও গুলো করা। আমি আসলে ওই ইউটিউবে ওই সাবস্ক্রাইব অথবা লাইক কমেন্ট শেয়ার এগুলোর জন্য আসলে করি না। ঠিক আছে, ওই আমার বিদেশি বউ আছে, একটু ঝামেলা করে, তো এই কারণে ভিডিও গুলো দেওয়া। তো সবাই আমার সাথে আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে বাংলাদেশি ভাই আছে দুজন, এরা আসছে আমার সাথে দেখা করতে। এরা ইসে থাকে, বিগুয়াতে থাকে। আমার এই জায়গা থেকে সম্ভবত 1.5 ঘন্টার রাস্তা। এরা মোটরসাইকেল নিয়েই আসছে, এরা মোটরসাইকেলই চালায়। আর এই ওনারা ফার্নিচারের দোকানে নাকি কাজ করে। তবে আপনার নামটা বলেন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ স্বপন। স্বপন, আচ্ছা, ওনার নাম স্বপন ভাই। উনি ভিয়েতনামে 2 বছর হবে না, 3 বছর ধরে আছে। তো মাশাআল্লাহ স্বাস্থ্য অনেক বাইরে গেছে। আর এই যে উনি একজন আছে, আপনার নামটা বলেন। ছোটন। ছোটন না? তো এরা ওই যে আমার ভিডিও দেখছিল, তো ওই যে আমার ইউটিউবের ভিডিও দেখে এই জায়গায় আছে, এদের সাথে কথা বলতেছি, কিছু পরামর্শ টরামর্শ দেই, একটু সময় পার করি, এই আর কি।